আসসালামু আলাইকুম। আজকে এক্স-রে সিরিজের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউমোথোরাক্সের এক্স-রে নিয়ে। তাহলে নিউমোথোরাক্স কি জিনিসটা আগে জেনে নেওয়া যাক। দেখেন এখানে একটা লাংসের ছবি দেওয়া আছে। তো আমরা জানি লাংসের কাভারিংয়ের নাম প্লিউরা। এই প্লিউরার দুইটা পার্ট থাকে, একটা হলো ভিসেরাল প্লিউরা আর একটা প্যারাইটাল প্লিউরা। এখন ভিসেরাল প্লিউরা এবং প্যারাইটাল প্লিউরা যদি আমরা একটু লাংসের এইখানে দেখতে চাই, এই যে লাংসের গায়ে যেটা আমার একদম লাগানো আছে এই যেটা, সেটাকে আমরা বলতেছি হলো ভিসেরাল প্লিউরা, অর্থাৎ ভিসেরাল গায়ে যেটা লাগানো থাকে সেটাকে আমরা বলি কি ভিসেরাল প্লিউরা। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কি ভিসেরাল প্লিউরা। এখন এই ভিসেরাল প্লিউরা আরেকটা থাকে হলো আমাদের কি প্যারাইটাল প্লিউরা। তাহলে প্যারাইটাল প্লিউরা কোনটা? যেটা আমার চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে সেটাকে আমরা বলি প্যারাইটাল প্লিউরা। তাহলে এই যে এইটা বাইরের যেটা আছে সেটা হলো আমার প্যারাইটাল প্লিউরা। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার প্যারাইটাল প্লিউরা। তাহলে দেখেন এই ভিসেরাল প্লিউরা এবং প্যারাইটাল প্লিউরার মাঝখানে একটা কি আছে, ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা এই যে এইটা, ঠিক আছে, এই যেটা হলো আমরা কি ভিসেরাল প্লিউরা এবং প্যারাইটাল প্লিউরার মাঝখানে একটা ফাঁকা জায়গা, একটা পটেনশিয়াল স্পেস, যেটাকে আমরা বলি প্লিউরাল স্পেস। এই প্লিউরাল স্পেসে সাধারণত আমরা জানি 5 থেকে 15 ml ফ্লুইড থাকে। এটার কাজ হইলো আমাদের কি করা, আমাদের প্লিউরাল ফ্রিকশনকে প্রিভেন্ট করা। ঠিক আছে, তো যদি কোনো কারণে এই প্লিউরাল স্পেসে আমাদের এয়ার ঢুকে যায় তাহলে সেইটাকে আমরা বলি নিউমোথোরাক্স। নিউমো মানে আমরা জানি এয়ার। তাহলে যদি কখনো আমাদের প্লিউরাল স্পেস অর্থাৎ ভিসেরাল প্লিউরা এবং প্যারাইটাল প্লিউরার মাঝখানে যদি এয়ার ঢুকে যায় সেটাকে আমরা বলি নিউমোথোরাক্স। এখন এইটা এয়ার যে কোনোভাবেই ঢুকতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। জাস্ট আমরা এখন এইটুকু জানি যে নিউমোথোরাক্স হইল আমাদের প্লিউরাল স্পেসে এয়ার ঢুকে যাবে। তাহলে দেখেন এখানে আমি লিখে রাখছি যে প্লিউরাল স্পেস হলো একটা পটেনশিয়াল স্পেস বিটুইন প্যারাইটাল প্লিউরা অ্যান্ড ভিসেরাল প্লিউরা। তো নর্মালি এখানে কত 5 থেকে 15 ml পরিমাণ ফ্লুইড থাকে। তো এটা কী করে আমাদের ফ্রিকশনকে প্রিভেন্ট করে। এখন যদি কোনো কারণে এইটার ভিতরে এয়ার ঢুকে যায় সেটাকে আমরা বলি নিউমোথোরাক্স। আর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হাইড্রোথোরাক্স নিয়ে। ঠিক আছে, তাহলে বা প্লিউরাল ইফিউশন নিয়ে। ঠিক আছে, প্লিউরাল ইফিউশন কি, যদি কোনো কারণে এখানে আমাদের অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হয় এক্সেসিভ ফ্লুইড, সেটাকে আমরা বলছিলাম প্লিউরাল ইফিউশন। তাহলে যদি আমার প্লিউরাল স্পেসে ফ্লুইড জমা হয় সেটাকে আমরা বলতেছি প্লিউরাল ইফিউশন। আর যদি আমার প্লিউরাল স্পেসে এয়ার জমা হয় সেটাকে আমরা বলতেছি নিউমোথোরাক্স। তাহলে আমরা দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা লিখে রাখছি যে যদি আমাদের ফ্লুইড জমা হয় তাহলে আমরা জানি ফ্লুইড গ্র্যাভিটির কারণে কী হবে, নিচের দিকে জমা হবে, অর্থাৎ সে নিচে নেমে যাবে। তাহলে এখানে যদি কোনো কারণে ধরেন এইখানেও যদি ফ্লুইডটা আসে তাহলে এই ফ্লুইডটা কী করবে, আমাদের নিচের দিকে জমা হবে। তাহলে ফ্লুইড অলওয়েজ আমাদের প্লিউরাল স্পেসের নিচের দিকে জমা হবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। কিন্তু এয়ারের ধর্মই হলো সে উপরের দিকে চলে যাওয়া। তো আমার যদি এখানে অল্প পরিমাণে এয়ার আসে তাহলে এয়ারটা কি উপরের দিকে চলে যাবে, তারপর সে আস্তে আস্তে গিয়ে নিচের দিকে, বা এয়ারটা কি পুরোটা জুড়ে থাকতে পারে। তো এইটা আমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? কারণ ফ্লুইডের কথা চিন্তা করলে আমি আগে নিচের দিকে খুঁজবো, আর এয়ারের কথা চিন্তা করলে আমি আগে অ্যাপেক্সের দিকে খুঁজবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো আসলে চেস্ট এক্স-রে দেখে কীভাবে বুঝবো নিউমোথোরাক্স। আচ্ছা, তার আগে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন এই যে এইটা হলো আমার লাংসের মধ্যে আমার প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরা। তো এই যে প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরার মাঝখানে যদি কোনো কারণে এখানে ধরেন একটি এয়ার এখানে ঢুকে গেল, তাহলে এয়ার যদি এখানে ঢুকে যায় তাহলে ঘটনা কী ঘটবে? তাহলে এয়ার এখানে ঢুকে গেলে সে কী করবে, এই জায়গাটা দখল করে নেবে। সে যখন জায়গা দখল করে নেবে সে তো বাইরের দিকে প্রেশার দেওয়ার মতো তার কোনো অবস্থা নাই, কারণ সে বাইরের দিকে আমার কি আছে, চেস্ট ওয়াল আছে। এইদিকে যেটা আছে সেটা হলো আমার চেস্ট ওয়াল। তাহলে চেস্ট ওয়ালে সে প্রেশার দিতে পারবে না। ফলে এখানে এয়ার ঢুকে গেলে সে এয়ারটা আমার কী করবে, লাংসকে ভিতরের দিকে একটা প্রেশার দিবে। যখন এই দিক থেকে এয়ার ঢুকবে, এইখানে এয়ার, এইখানে এয়ার, এইখানে এয়ার, যখন চারদিকে এয়ার ঢুকবে তখন সে লাংসটাকে একটা প্রেশার দেওয়ার কারণে লাংসটা আমার কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তাহলে ধরেন এখানে অনেক বেশি পরিমাণে এয়ার ঢুকলো, যে এয়ারটা আমার কী করলো, লাংসকে প্রেশার দেওয়ার কারণে লাংসটা কী হয়ে গেলো, এই বরাবর চলে আসলো। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হলো আমার লাংসটা এরকম হয়ে গেল। তাহলে আমি জাস্ট এইটুকু বুঝলাম যে কোনো কারণে যদি আমার প্লিউরাল স্পেসে এয়ার ঢুকে যায় তাহলে সে কী করবে, আমার লাংসকে চারদিক থেকে চাপ দিবে। চাপ দেওয়ার কারণে আমার লাংসটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। আচ্ছা, তো এখন লাংস যদি ছোটো হয়ে যায় তাহলে এই জায়গায় আর কোনো আমরা কি লাংসের কোনো শেডও পাবো না। ঠিক আছে, যেই জায়গাতে আমার কি ছিল, আগে লাংস ছিল কিন্তু এখন লাংস ছোটো হয়ে যাওয়ার কারণে এই জায়গাগুলোতে আমরা কোনো লাংসের শেডও পাবো না। তাহলে এখন আসেন আমরা যদি একটু এক্স-রেটা দেখি। তাহলে আমরা এক্স-রেতে আসলে আমরা কি দেখব? দেখেন আমরা বলছি এর আগের ক্লাসে যে আমরা
ইন্সপাইরেটরি এবং এক্সপাইরেটরি ফিল্ম সম্পর্কে আলোচনা করছিলাম। যে আমার কোনো এক্সরেতে কোনো লেশন খুঁজে পাইতে হলে আমরা সবসময় ইন্সপাইরেটরি ফিল্মকে বেশি প্রাধান্য দেব। কেন? কারণ যখন আমরা ইন্সপিরেশন করব তখন লাংসে আমার অনেক বেশি পরিমাণে কী থাকবে, এয়ার থাকবে, যেই কারণে আমার এক্সরে শ্যাডোটা কি অনেক বেশি কালো আসবে। যদি এখানে কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটা আমি সহজে বুঝতে পারবো। কিন্তু নিউমোথোরাক্সে এইটা একটু উল্টা। কেন উল্টা? ধরেন আমি যখন নিউমোথোরাক্স নিয়ে কথা বলবো তখন যদি আমার ফিল্মটা ইন্সপাইরেটরি ফিল্ম হয়, অর্থাৎ আমি কি করলাম, লাংসে বাতাস নিলাম, বাতাস নিছি, ফলে আমার কি হয়েছে, এক তো লাংসের ভিতরে বাতাস আছে, 2 নাম্বার আমার কি হলো, প্লিউরাল স্পেসেও কোনো কারণে বাতাস ঢুকছে। তাহলে 2 বাতাসের কারণে দুইটাই যদি সেম কালো হয় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এই জন্য আমি যদি ফিল্মটা এক্সপাইরেটরি ফিল্ম নেই তাহলে ঘটনা কী করবে, আমার লাংসের ভিতরে বাতাস থাকবে কম, যেটা লাংসের শ্যাডোটা কী হবে, একটু সাদা সাদা আসবে, একটু কম কালো আসবে, এবং আমার প্লিউরাল স্পেসে যে ফ্লুইড এয়ারটা আছে সেই এয়ারটার কারণে শ্যাডোটা আসবে হলো কালো শ্যাডো, যেটা আমি আলাদা করে বুঝতে পারবো। এই জন্য আমরা সবসময় প্রিফার করি যে আমাদের নিউমোথোরাক্সের এক্সরেটা এক্সপাইরেটরি ফিল্ম নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ধরেন এটা একটা নর্মাল চেস্ট এক্সরে। তো নর্মাল চেস্ট এক্সরেতে আমরা, এটা হলো আমাদের কি থাকে, এদিকে আমাদের লাংস আছে, ঠিক আছে, যে এখানে কি আছে, লাংস আছে। তো লাংসের দেখেন, লাংসের ভিতরে এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখা যাইতেছে, এই সাদা সাদাগুলো জিনিসগুলো কি, আমরা জানি লাংসের ভিতরে কি থাকে, অনেকগুলো ব্লাড ভেসেল থাকে। তো ব্লাড ভেসেল যদি থাকে তাহলে ব্লাড ভেসেলের ভিতরে কি আছে, ফ্লুইড আছে। তো আমরা জানি এক্সরেতে ফ্লুইডগুলো কীরকম আসে বা ব্লাডগুলো কীরকম আসে, ব্লাড ভেসেলে ব্লাডগুলো আসবে হলো সাদা। তাহলে এই যে সাদা সাদা অংশ যেগুলো আমরা এক্সরেতে দেখতে পাই সেগুলো হলো আমাদের ফ্লুইড। ঠিক আছে, তাহলে ফ্লুইড বা এটা ব্লাড। তাহলে এইটাকে তাহলে আমরা নর্মাল এক্সরেতে আমরা পুরো লাংস জুড়ে কী পাবো, কিছু ভাস্কুলার মার্কিং পাবো। যেই মার্কিংগুলো কি ইন্ডিকেট করতেছে, এই মার্কিংগুলো ইন্ডিকেট করতেছে যে আমার লাংসের ভিতরে কি আছে, ভেসেল আছে, ভেসেলের ভিতরে আমার ফ্লুইড আছে বা ব্লাড আছে। ঠিক আছে, তাহলে এখন আসেন, যদি এইটা কোনো কারণে এখানে বাতাস ঢুকে, ঠিক আছে, তাহলে এখানে যদি কোনো কারণে নিউমোথোরাক্স হয় তাহলে আমরা বলছিলাম নিউমোথোরাক্সে সে লাংসকে কী করবে, কলাপস করবে বা চাপ দিবে। এখন ধরেন এটা আমার লাংস ছিল, এটা আমার আগে লাংস ছিল এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত লাংস থাকলে এই পুরাটা জুড়ে কী ছিল, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ছিল। কেন মার্কিং ছিল? কারণ পুরাটাতে আমাদের কী ছিল, লাংস ছিল, পুরাটা জুড়ে আমাদের কিছু লাংস থাকার কারণে এইখানে কী ছিল, ভেসেল ছিল, ভেসেলের ভিতরে ব্লাড ছিল। কিন্তু যদি এইখানে ধরেন কি হইলো, কোনো কারণে বাতাস ঢুকে এটাকে অনেক বেশি প্রেশার দিল, প্রেশার দিয়ে লাংসটাকে আমার কী করে ফেললো, এতটুকু পরিমাণ করে ফেললো। ঠিক আছে, তো লাংসটা এখন আমার হয়ে গেছে কি এইটুকু। তাহলে লাংস যদি এইটুকু হয়ে যায় তাহলে বাকি এই জায়গাগুলোতে কি আছে, এই জায়গাগুলোতে আমার আছে হলো বাতাস, এই জায়গাগুলোতে আর কোনো লাংসের কোনো কি নাই, অংশ নাই। তাহলে পুরাটাই কী হয়ে গেছে, বাতাস হয়ে গেছে। তাহলে বলেন এই জায়গাতে যদি শুধু বাতাস থাকে তাহলে কি আমি এখানে কোনো লাংসের অংশ আছে? নাই। লাংসের যেহেতু কোনো অংশ নেই তাহলে এইখানে আমার কোনো কি ভেসেলও থাকবে না। আর যদি এখানে কোনো ভেসেল না থাকে তাহলে ভেসেলের ভিতরে ব্লাডও থাকবে না। ফলে এই জায়গাটাতে আমি কোনো কি সাদা পাবো না, এই জায়গাটা পুরাটাই কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। অর্থাৎ এইটা কি অনেক বেশি পরিমাণ কালো দেখা যাবে, যেটাকে আমরা বলি হলো ট্রান্সলুসেন্সি ইনক্রিজ করবে, বা এটাকে আমরা সহজ ভাষায় বলি হাইপার ট্রান্সলুসেন্ট। হাইপার ট্রান্সলুসেন্ট। কেন ট্রান্সলুসেন্ট মানে আমরা জানি কালো, অর্থাৎ এক্সরেতে যেই অংশটা কালো আসে, আমরা জানি এক্সরেতে বাতাস কালো আসে, তাহলে সেটাকে আমরা কি বলি, ট্রান্সলুসেন্ট এরিয়া বলি। তাহলে যেহেতু আমার এই জায়গাতে কোনো কি নাই, লাংস নাই, লাংস না থাকলে এখানে কোনো কি থাকবে না, কোনো ভেসেলও থাকবে না, এখানে কোনো ব্লাডও থাকবে না, ফলে এই জায়গাটা পুরাটা কালো হয়ে যাবে। তাহলে প্রথম এক্সরেতে আমরা যে ফাইন্ডিংটা পাবো সেটা হলো হাইপার ট্রান্সলুসেন্ট একটা শ্যাডো পাবো। ঠিক আছে, 2 নাম্বার। এখন এই যে হাইপার ট্রান্সলুসেন্ট যে শ্যাডো পাইলাম, এখানে কি আমি কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পাবো? না। কেমনে পাবো? এখানে তো আমার কোনো কি নাই, ভেসেল নাই। যেহেতু এখানে কোনো ভেসেল নাই তাহলে এখানে আমি কোনো কি পাবো না, কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পাবো না। তাহলে এখানে কি 2 নাম্বারে যেটা পাবো, তাহলে 1 নাম্বার পেলাম হাইপার ট্রান্সলুসেন্ট, 2 নাম্বারে আমি পাবো অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। এবং 3 নম্বরে যে জিনিসটা পাবো, দেখেন এই যে এইখানে এই যে লাল লাল অংশ যেগুলো আমি আঁকাইছি সেটাকে আমি কি করতেছি, বাতাস হিসেবে ইন্ডিকেট করতেছি। তাহলে এই বাতাস কি করবে আমাকে,
যেহেতু লাংসকে কী করছে, সে প্রেশার দিছে, প্রেশার দেওয়ার কারণে লাংসটা আগে ছিল পুরাটা জুড়া, এখন লাংসটা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তাহলে যেই অংশ জুড়ে লাংস আছে এখন, ছোটো হওয়ার পরেও যে অংশ জুড়ে আছে সেই অংশ জুড়ে অর্থাৎ লাংসের কি আমি একটা শেডো পাবো না, লাংসের একটা ক্লিয়ার কাট একটা বর্ডার পাবো। তাহলে এটা পাবো হলো লাংসের বর্ডার, এবং এই লাংসের বর্ডারটা কীরকম বর্ডার, একটা লাংসটা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে বা কলাপস হয়ে গেছে। তাহলে আমি কী পাবো, কলাপস লাংসের একটা বর্ডার পাবো। ঠিক আছে, তাহলে আমার এই তিনটা জিনিস যদি থাকে তাহলে 3 নাম্বার পাবো হলো বর্ডার। তাহলে এই তিনটা জিনিস যদি কোনো একটা জায়গায় কোনো একটা এক্সরে ফিল্মে আমি পাই, তাহলে আমি ধরে নিব ওই এক্সরে ফিল্মটা হলো আমার কিসের, নিউমোথোরাক্সের ফিল্ম। তাহলে আমি কি বললাম, আমি যদি একটু সামারি করি তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়। প্রথমে হলো আমাদের প্লিউরাল স্পেসে যদি কোনো কারণে বাতাস ঢুকে তাহলে সেটাকে আমরা বলতেছি নিউমোথোরাক্স। এখন বাতাস কিভাবে ঢুকতে পারে সেটা আমরা বিভিন্ন ডিজিজে হইতে পারে, যেমন সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, টিবি। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে এখানে বাতাস ঢুকতে পারে, অথবা হাইড্রোজেনিক হতে পারে, অর্থাৎ এখানে কোনো প্লিউরাল ইফিউশন হয়েছে, আমি ফ্লুইড বের করতে গেলাম, তো বের করতে যাই আমি কী করে ফেললাম, ওইখানে প্রসিজার করার সময় এর ভিতরে বাতাস ঢুকে গেল। ঠিক আছে, তো এইভাবে হতে পারে। তো যদি এখানে বাতাস ঢুকে সেটাকে আমরা বলতেছি নিউমোথোরাক্স। এখন নিউমোথোরাক্স হইলে আমরা কি হবে, ঘটনা কী ঘটবে, বাতাসটা যায় আমার লাংসকে কী করবে, চাপ দিবে, চাপ দেওয়ার কারণে লাংসটা ছোটো হয়ে যাবে। এই লাংসটা ছোটো হয়ে যাওয়ার কারণে আমরা কী পাবো, এক্সরেতে কিছু জিনিস পাবো যেটা দ্বারা আমি বুঝতে পারবো যে এখানে কি হয়েছে, আমাদের নিউমোথোরাক্স হয়েছে। তাহলে কী বুঝবো, যেহেতু আমার চারদিক থেকে বাতাসটা চাপ দিতেছে, চাপ দেওয়ার কারণে লাংসটা ছোটো হয়ে গেছে, ফলে এই অংশ বাকি যে অংশগুলোতে বাতাস আছে সেই অংশটা কী হয়ে যাবে, একটু বেশি কালো হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি হাইপার ট্রান্সলুসেন্ট। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমি কী পাবো, হাইপার ট্রান্সলুসেন্সি পাবো। 2 নম্বরে কী পাবো, যেহেতু এই জায়গায় শুধু বাতাস আছে, এখানে লাংস নাই, ফলে লাংসের কোনো মার্কিংও পাওয়া যাবে না, ফলে এই জায়গাটা কী হয়ে যাবে, এখানে কোনো ব্রঙ্কো ভাস্কুলার কোনো মার্কিং পাবো না, অর্থাৎ ভেসেলের ভিতরে ব্লাড থাকলে যে মার্কিংগুলো পাওয়ার কথা ছিল সেটা আমি এই পুরা লাল অংশ জুড়ে বা যে অংশে কী আছে বাতাস আছে সেই অংশে পাবো না। 3 নম্বরে কী পাবো, 3 নম্বরে আমাদের লাংসটা কী হয়ে যাবে, যেহেতু ছোটো হয়ে যাবে, তাহলে ছোটো লাংসের বা কলাপস লাংসের আমি একটা কী পাবো, বর্ডার পাবো। তো এই 3টা জিনিস যদি কোনো এক্সরে ফিল্মে আমি পাই তাহলে আমি ধরে নেব সেটা কি, সেটা হলো একটা আমাদের নিউমোথোরাক্সের এক্সরে। তাহলে চলেন তো একটা আমরা প্র্যাকটিস করি। তাহলে এই যে এইটা দেখতেছেন, এই এক্সরে ফিল্মটা একটু ভালো করে তাকান। তো আমরা যদি তাহলে এক্সরে ফিল্ম দেখার সময় আমি কি জিনিস দেখব, অর্থাৎ আমার যখন মাথায় আছে যে আমি নিউমোথোরাক্সের একটা এক্সরে দেখতেছি, অর্থাৎ পেশেন্টের সাইন সিমটো দেখে আমার মনে হতে পারে যে এটা নিউমোথোরাক্স হইতে পারে, তখন আমি কি দেখব, 1 নম্বরে আমি দেখব যে এই ফিল্মটার সময় পেশেন্টের রোটেশন ঠিক ছিল কিনা। কারণ আমাদের টেনশন নিউমোথোরাক্স, আচ্ছা ওইদিকে না যাই, আচ্ছা বলি। তো টেনশন নিউমোথোরাক্স বলতে একটা টার্ম আছে যেখানে কি হয়, শুধু লাংসের ভিতরে প্লিউরাল স্পেসে বাতাস শুধু বাড়তেই থাকে। যখন অনেক বেশি পরিমাণে বাতাস হয়ে যায় সে তখন কি করে, ট্রাকিয়াকে অন্যদিকে, অর্থাৎ যেই দিকে নিউমোথোরাক্স তার অপোজিট দিকে কি করে, প্রেশার দেয়, ফলে ট্রাকিয়া শিফটেড হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, ট্রাকিয়া শিফটেড হতে পারে। কিন্তু প্রথম যদি আমি রোটেশন না দেখে নেই, অর্থাৎ রোটেশনে যদি রোগীর ঠিক না থাকে, তাহলে আমরা এক্ষেত্রে একটা কি ফলস একটা ইন্টারপ্রিটেশন করতে পারি। তো সেজন্য প্রথমে আমাকে দেখতে হবে যে রোগীটার রোটেশন ঠিক আছে কিনা। 2 নম্বরে আমি উপরের দিক থেকে খোঁজা শুরু করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি অ্যাপেক্স অফ দ্য লাংসে বাতাস খোঁজার চেষ্টা করব, কারণ আমরা কি বলছি যে বাতাস সবসময় উপরের দিকে থাকে। তাহলে আমি যদি এই যে লাংসের রাইট সাইড এবং লেফট সাইডে একটু তুলনা করি, তাহলে আমার কী হবে, আমি সহজেই জিনিসটা খুঁজে পাবো। তাহলে দেখেন আমার রাইট সাইড এবং লেফট সাইডের লাংসের কথা তুলনা করে, এই যে রাইট সাইডেগুলোতে দেখেন, রাইট সাইডের লাংসগুলোতে আমার এই যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো খুব সুন্দর বোঝা যেতেছে, এই যে সাদা কালার ভিতরে এই যে সাদা এই অংশগুলোকে আমরা কি বলতেছি, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। ঠিক আছে, কিন্তু লেফট সাইডে যদি আসেন তাহলে দেখেন এই যে এখানে এই অংশটা কীরকম, একটু বেশি কালো মনে হচ্ছে না, এই যে অংশটা দেখেন, তাহলে এটা হলো একটু বেশি কালো মনে হচ্ছে, এবং এইখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই। এই ভাস্কুলার মার্কিংগুলো এই দিকে আছে, কিন্তু এইখানে কোনো কি এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আমরা দেখতে পাচ্ছি না। আমি একটু মুইসা দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে দেখেন আমি এরিয়াটা করে দিই, তাহলে এই যে এই দিক থেকে কী হচ্ছে না, এই দিকে মনে হচ্ছে যে কী হয়েছে, আমাদের বাতাসের পরিমাণ বেশি বা একটু বেশি কালো লাগতেছে। তাহলে এটাকে আমরা বলতেছি হাইপার ট্রান্সলুসেন্সি। ঠিক আছে, হাইপার ট্রান্সলুসেন্সি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে আমরা কী বলছিলাম যে আমাদের লাংস, যেহেতু আমার বাতাস লাংসকে কী হতে প্রেশার দিতেছে, ফলে লাংসটা কি ছোটো হয়ে যাবে, লাংসের শেডোটা
আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে দেখেন এই যে এইদিকে যদি আমরা তাকাই, এইদিকে একটা কি দেখা যাচ্ছে, সাদা একটা লাইনের মতো দেখা যাচ্ছে না? তাহলে এই যে সাদা যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের লাংসের শ্যাডো। আমাদের লাংসের শ্যাডোটা থাকার কথা ছিল কি এই বরাবর, ঠিক আছে, এই বরাবর থাকার কথা ছিল, কিন্তু বাতাসের প্রেশারের কারণে সে কী হয়ে গেছে, চলে আসছে আমার এই যে এই বরাবর। তাহলে এটা হলো আমার কি লাংসের সেই শ্যাডোটা, ঠিক আছে। তাহলে আমি এটা একটু মুছে দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এইটা হয়ে গেল আমার কি লাংসের সেই শ্যাডো। তাহলে লাংস কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, কোলাপস লাং মার্জিনটা পেয়ে গেলাম। এবং সেই সাথে দেখেন এই যে অংশটা কালো হয়ে গেছে, এই কালো অংশের মধ্যে কোনো কি নাই, কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই। তাহলে এটাই হলো আমাদের কি নিউমোথোরাক্সের এরিয়া, অর্থাৎ এই পুরো এরিয়া জুড়ে আমাদের কি জমে রয়েছে, বাতাস জমে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদেরকে নিউমোথোরাক্স অফ লেফট সাইডেড, হ্যাঁ, লেফট সাইডে আমাদের কি আছে, নিউমোথোরাক্স আছে, ঠিক আছে। তাহলে আসেন তার নিচেটা দেখি। এটা আমি একটু অল্প সময় দিলাম, অথবা ভিডিওটা আপনারা একটু স্পষ্ট করে একটু দেখেন তো এখান থেকে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে কি না। তাহলে দেখেন আমরা প্রথমে আমরা কি দেখব, ট্রাকিয়াটা দেখব, হ্যাঁ। তাহলে এই যে ট্রাকিয়াটা দেখলাম, ট্রাকিয়াটা দেখে নিলাম, এবং আমরা দেখব যে এখানে তার সেন্ট্রাল রোটেশনটা ঠিক আছে কিনা। রোটেশন কীভাবে দেখা লাগে সেটা আমরা গত ভিডিওতে বলছি। 2 নম্বরে আমরা কী করব, দুই সাইডে কম্পেয়ার করবো। দেখেন এই সাইডে অ্যাপেক্স, এই সাইডে অ্যাপেক্স, ঠিক আছে। এদিকে দেখেন, এইদিকে কি ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো খুবই সুন্দর বোঝা যাইতেছে, যে সাদা সাদা অংশগুলো কি খুব সুন্দর বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি এইদিকে আসি, দেখেন এখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে, কিন্তু এই যে এই লাইনটার পরে দেখেন তো এইদিকে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে, নাই। তার মানে এখানে কী হয়ে গেছে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো নাই হয়ে গেছে হঠাৎ করে। এবং এই এরিয়াটা আপনি যদি একটু এই যে এই লাল এরিয়াটা, এই এরিয়াটা আর এই দিকের এরিয়াটার সাথে তুলনা করেন তো, যে এই দিকের এরিয়াটা একটু বেশি পরিমাণে কালো মনে হচ্ছে, আর এই দিকে কি কালোর মাঝখানে সাদা লাগতেছে। তার মানে এখানে কি হয়ে গেছে, যেহেতু এরিয়াটা বেশি কালো হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি হলো হাইপার ট্রান্সলুসেন্সি। 2 নম্বরে এই এরিয়াতে কি সাদা ডট আছে, অর্থাৎ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে দেখেন এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই। 3 নম্বরে কি বলছে, লাং মার্জিনটা আমাদের খুঁজতে হবে, কোলাপস লাং মার্কিং। তাহলে দেখেন কোলাপস লাং মার্জিনটা আমরা কোথায় পাই, তাহলে এই যে খুব সুন্দরভাবে দেখা যাইতেছে, ঠিক আছে। আমি এই যে দাগ টানতেছি, দেখেন দাগের জাস্ট এই যে আমার লাং মার্জিনটা এই যে খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে। তাহলে এটা হলো আমার কি কোলাপস লাং মার্জিনটাও আমরা পেয়ে গেলাম। তাহলে 3টা শর্ত যখন পূরণ করে ফেলবে, তাহলে এটাকে আমি কি বলবো, এটা হলো একটা এক্স-রে অফ নিউমোথোরাক্স, ঠিক আছে। তাহলে নিচেরটা দেখেন, নিচেরটা দেখে কিছু পাওয়া যাচ্ছে কি, দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে রাইট সাইড দেখেন কত সুন্দর, একদম এই যে সাদা অংশ, কিন্তু এইখানে কি হয়ে গেছে, পুরাটাই কালো হয়ে গেছে, অর্থাৎ এটার ভিতরে কি হয়েছে, হাইপার ট্রান্সলুসেন্স হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর হয়েছে এখানে কোনো কি ছোট সাদা ডট নাই, অর্থাৎ ব্রঙ্কোভাস্কুলার কোনো মার্কিং নাই। এবং এই দিকের কি হয়ে গেছে, এইদিকে আমরা লাং শ্যাডোটা আমরা দেখি, কোলাপস লাং শ্যাডোটা এই যে খুব সুন্দর বোঝা যাইতেছে, এই যেটা হলো আমার কি কোলাপস লাং শ্যাডোটা, ঠিক আছে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া যারা ফুল করবে তারাই হলো আমাদের নিউমোথোরাক্সের এক্স-রে। তো তাহলে আমরা এটা কীভাবে ডিসক্রিপশন করব, তাহলে আমাদের 3টা কথাই বলতে হবে। তাহলে কী বলতে হবে, 1 নম্বর চেস্ট এক্স-রে অফ, তাহলে এটা কী হতে পারে, পিএ ভিউ হতে পারে অথবা এপি ভিউ হতে পারে, যেই ভিউ আছে সেটাই বলবো, কিন্তু আমরা তাহলে দিস ইজ এ প্লেন এক্স-রে অফ চেস্ট শোয়িং হাইপার ট্রান্সলুসেন্ট লাং। তাহলে প্রথমে আমাদের কী বলতে হবে, লাংসটা কীরকম, হাইপার ট্রান্সলুসেন্স, অর্থাৎ লাংসের কি ট্রান্সলুসেন্সি বাইরে গেছে, অর্থাৎ লাংসের ভিতরে কি বাতাস বাইরে গেছে। 2 নম্বর উইথ কোলাপস লাং মার্জিনটা কোলাপস থাকতে হবে। এবং 3 নম্বরে কি বলছি, অ্যাবসেন্স অফ ভাস্কুলার মার্কিং। তাহলে এই 3টা জিনিসই আমরা পাইছি। তাহলে আমরা আমাদের ডায়াগনোসিস হলো, যেহেতু এটা কোন সাইডে পাইছি, এটা লেফট সাইডে, তাহলে আমরা কি বলবো, সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ লেফট সাইডেড নিউমোথোরাক্স, ঠিক আছে। তো এই 3টা জিনিস আমরা যেখানে পাবো সেটার উপর ভিত্তি করে আমরা কী করবো, ডায়াগনোসিস করবো নিউমোথোরাক্স। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।